ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ যাত্রায় বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের ঢল। এবং গণপরিবহনে কোনো ধরনের তেলের সংকট নেই জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদ সহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম, ওলামা, মাশায়েখ, শিল্পী ও সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা সহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই এখন ঘরমুখো মানুষের ঢল। বুধবার রাজধানীর কমলাপুরে যাত্রীদের চাপ ছিল, তবে বেশিরভাগ ট্রেনেই ছেড়ে গেছে সময় মতো। ট্রেনে ভিড় থাকলেও শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তির কথা জানান যাত্রীরা। এদিকে সকালে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। যদিও টিকিট সংগ্রহ নিয়ে কিছু অভিযোগ থাকলেও ভোগান্তি ছাড়া পরিবারের সঙ্গে বাড়ির পথে রওনা হতে পেরে উৎফুল্ল ছিল যাত্রীরা। অন্যদিকে সদরঘাটে দক্ষিণের যাত্রীদের ভিড় ছিল উপচে পড়া। আবহাওয়া ভালো থাকায় লঞ্চ যাত্রা স্বস্তিকর বলে জানান যাত্রীরা। এদিকে চাঁদরাত পর্যন্ত লঞ্চে যাত্রীর চাপ থাকবে বলে আশা করছেন লঞ্চ ব্যবসায়ীরা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি। যে 2-3টি অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, রাজধানী থেকে সময় মতো বাস ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা স্বস্তিতেই যাত্রা করছেন। এ সময় যমুনা সেতুতে স্বাভাবিক দিনের তুলনায় 32,000-এর বেশি যান পারাপার হয়েছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেল নিয়ে সংকট হওয়ার গুঞ্জনের মধ্যে মন্ত্রী বলেন, গণপরিবহনে কোনো ধরনের তেলের সংকট নেই। কাউন্টারগুলিতে গিয়েছেন, সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছে। 2-1টি পরিবহন 20-30 টাকা আরও নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিচ্ছে। আপনাদের সামনেই বলেছে 15 তারিখ রাত 11টা থেকে গণপরিবহনে পর্যাপ্ত ফুয়েল দেওয়া হচ্ছে। আপনি একটা পরিসংখ্যান দেখলে বুঝবেন, যমুনা সেতুতে যা নিয়মিতভাবে যান চলাচল করে তার চেয়ে 32,000 গাড়ি কালকে বেশি গিয়েছে। 32,000 বেশি গিয়েছে নিয়মিত যাওয়ার চেয়ে। তো তারা তো সব অ্যাভেলেবেল ফুয়েল পেয়েছে। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে 10,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। সকালে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ঈদের নামাজ ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রোদ বৃষ্টিতে মুসল্লিদের যাতে কোনো ভোগান্তি না হয় সে বিষয়টিও বিবেচনায় রেখে মাঠ প্রস্তুত করা হয়েছে। পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8টায় একটি মাত্র ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। তবে এবারের ঈদের দিন আগারগাঁওয়ে গত বছরের মতো কোনো আনন্দ শোভাযাত্রা কিংবা মেলার আয়োজন করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। বৃষ্টির একটা আভাস আছে, শনিবার দিন যদি ঈদ হয়ে যায় কিংবা শুক্রবার ঈদ হয় সেখানে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো বৃষ্টি হলে সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি যাতে নামাজ আদায় করতে গিয়ে কোনো মুসল্লিদের কোনো বিঘ্ন না ঘটে। আর মহিলাদের জন্য আমরা পাশে
তাহলে 500 থেকে 600 মহিলা বোনেরা যাতে নামাজ আদায় করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি এবং তাদের অজুর ব্যবস্থাও আছে। এবং যারা পুরুষ তাদের জন্য আমরা আপনারা দেখতে পেয়েছেন, এখনও কমপ্লিট হয়নি, ওখানে আছে, আশা করছি আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, একসাথে 50-60 জন অজু করতে পারবে। সব মিলে এখানে 10,000 একসাথে নামাজ আদায় করতে পারবে না। আমরা এইবার শুধু এই জায়গাটায় শুধু ঈদের নামাজ আদায় করবো, এখানে কোনো মেলা হবে না, এখানে কোনো আনন্দ শোভাযাত্রা হবে না। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন প্রায় 100% কারখানা পরিশোধ করেছে বলে জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান। দুপুরে রাজধানীর বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বলেন, ফেব্রুয়ারি মাসের বেতন 99.91% কারখানায় পরিশোধ হয়েছে। বাকি 2টি কারখানায় বেতন পরিশোধ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি 99.81% কারখানায় ঈদ বোনাস দেয়া হয়েছে এবং অবশিষ্ট 4টি কারখানায় বোনাস পরিশোধের কাজ চলছে। বিজিএমের সদস্যরা শ্রমিক ভাইদের প্রতি তাদের দায়বদ্ধতা অংশ হিসাবে তাদের ঋণের চাপ থাকা সত্ত্বেও এবং অনেক ক্ষেত্রে ব্যক্তিগত তহবিল সংগ্রহ করে উদ্যোক্তারা শ্রমিকদের বেতন ভাতা এবং ঈদের বোনাস প্রদান করেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিজিএমের তথ্য অনুযায়ী কিছু সংখ্যক বড় কারখানায় আর্থিক সংকট ছিল। আমাদের সংগঠনের পক্ষ থেকে উদ্যোক্তা, ব্যাংক, শ্রমিক ফেডারেশনগুলোর সাথে সমন্বয় করে কারখানাগুলোর বেতন ভাতা পরিশোধ আমরা নিশ্চিত করেছি। অত্যন্ত স্বস্তির সাথে জানাচ্ছি, আমাদের জানা মতে বিজিএমের তালিকাভুক্ত কারখানা মাত্র 2টি কারখানায় এখন বেতন এবং বোনাস দেওয়া হয়নি। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে 99.91%। ঈদ বোনাস সম্পন্ন হয়েছে 91.81% কারখানায়। অবশিষ্ট 4টি কারখানার ঈদ বোনাস প্রক্রিয়াধীন আছে। আইনগত বাধ্যবাধকতা না থাকলেও 64.03% কারখানা মার্চ মাসের অগ্রিম বেতন প্রদান করেছেন। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব পড়লেও দেশে খাদ্য সংকটের শঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি বলেন, আগামী জুন-জুলাই পর্যন্ত খাদ্য মজুদ রয়েছে। দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যুদ্ধের প্রভাব সারা বিশ্বেই পড়বে, তবে এতে আমাদের দেশে খাদ্যের কোনো সংকট হবে না। তিনি আরও বলেন, বিদেশ থেকে আমদানিকৃত চালের গুণগত মান যাচাই বাছাই ছাড়া উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে না। এজন্য চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আগামী জুন-জুলাই পর্যন্ত আমাদের খাদ্য মজুদ আছে। এখন পর্যন্ত যে অবস্থা আছে আমাদের খাদ্যের উপরে, এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী এর প্রভাব। আমাদের মূল খাদ্য উৎপাদনের বিদেশ থেকে যা আমদানি করি তার থেকে বহুগুণ বেশি আমাদের উৎপাদন। তো আমাদের উৎপাদনটা যদি ঠিক থাকে, যেন ঠিক থাকে, এটা নিয়ে আমরা যথেষ্ট সচেতন আছি। আশা করি কোনো সমস্যা হবে না। এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি যখন হবে স্বভাবতই ধানের জন্য অনেক বেশি উপকার হবে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে 3 জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 6 জন। সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, ঈদের ছুটিতে মাইক্রোবাস যোগে ঢাকা থেকে রংপুরের কাউনিয়া যাচ্ছিলেন একই পরিবারের 17 জন সদস্য। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মমিনুল ইসলাম নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মমিনুল ইসলামের বোন শিউলি বেগম ও ভাতিজি তৈয়বা মারা যান। মাইক্রোবাস, অর্থাৎ যেটাকে হাইস বলা হয়, এই একটা গাড়ি রোড ডিভাইডারে লাগে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা যাই, সেখানে গিয়ে দেখি যে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের লোকজন গেছে। স্থানীয় লোকজনও সেই দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটা থেকে আহত নিহতদের উদ্ধারের চেষ্টা করছে। আমরা সেখানে গিয়ে একজন নিহত ব্যক্তিকে পাই, ওখানেই মারা গেছেন সম্ভবত। তারপর ওনাকে ইয়াতে পাঠানো হয়েছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
তারপর ডাক্তার ব্রড টু ডেট ঘোষণা করে এবং ওখানে আরও একটা মেয়ে ছিল, পরে নাম জানলাম, তার নাম হচ্ছে তাইবা। সে হচ্ছে ওই তাদেরই কাজের মেয়ে, সেও ওখানে হাসপাতালে মারা যায় এবং ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে আহতদের এখানে যারা আহত ছিল অনেককেই ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে আসে শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে। এখানে হাসপাতালে নিয়ে আসার পর মমিনুল নামে এক ব্যক্তি এখানেই মারা যান নিয়ে আসার পরেই। সরকার নির্বাচিত হওয়ার পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় খাল খনন শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ। সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে সিংজানি খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি একথা জানান। বলেন, সিংজানি খাল খননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে। এ সময় প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি উন্নয়ন ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল নদী পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে। বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সকালে নরসিংদী সদর উপজেলার সম্মেলন কক্ষে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। বলেন, বিএনপি সরকার সমাজকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে অঙ্গীকারবদ্ধ। অপরাধীদের কোনো দল নেই। যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন সহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের প্রভাবশালী নেতা আলী লারিজানির হত্যাকাণ্ড দেশটির রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার ভোরে তেহরানে লারিজানির নিহতের খবর নিশ্চিতের পর আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান আরাকচি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলো অত্যন্ত শক্তিশালী এবং সুপ্রতিষ্ঠিত জানিয়ে তিনি বলেন, ইরানের রাষ্ট্র কাঠামো কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। তার ভাষায়, রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ পদ শূন্য হলে তা পূরণের জন্য বিকল্প নেতৃত্ব প্রস্তুত থাকে। এই ঘটনাগুলোকে ইরান আমেরিকান ইসরায়েলি শত্রুতার অংশ হিসেবে দেখছে বলেও জানান তিনি। এদিকে পুরো পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা। হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে অংশ নেয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স। প্যারিসের এলিসি প্রাসাদে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, ফ্রান্স চলমান সংঘাতে জড়িত নয়, তাই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বা পুনরায় চালু করতে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না দেশটি। ম্যাক্রো বলেন, প্রণালীটি নিরাপদ রাখতে সহায়তা করতে ফ্রান্স প্রস্তুত, তবে সেটি অবশ্যই একটি আলাদা আন্তর্জাতিক মিশনের অংশ হতে হবে, যা চলমান ইরান যুদ্ধ বা বোমা হামলার সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্কহীন। তিনি জোর দিয়ে বলেন, উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে আলোচনা জরুরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে পারস্য উপসাগরে যুদ্ধ জাহাজ পাঠাতে আহ্বান জানানোর পর থেকে ব্রিটেন, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ ট্রাম্পের আহ্বানে সরাসরি অংশগ্রহণে অনাগ্রহ প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় এবার নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করল ফ্রান্স। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। সাকিব আল হাসানের বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তার নামে থাকা মামলাগুলো ব্যক্তিগতভাবে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করে নির্দোষ প্রমাণিত হয়ে ফিরে আসলে সরকার নমনীয় অবস্থান গ্রহণ করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক সূত্রে সাকিবের নামে বেশ কিছু মামলা রয়েছে, সেগুলোর সুরাহা
করেই দেশে ফেরার কথা সাকিবের। মামলার ফাইল সাকিবের আইনজীবী বিসিবিতে জমা দিয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, বিসিবি সেগুলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছে। সাকিবকে দলে ফেরানোর জন্য বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে এরকম গুঞ্জন থাকলেও প্রতিমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট করে বলেন, মামলাগুলোর মোকাবিলা সাকিবের নিজেরই করতে হবে। বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা বাতিল হওয়ায় ইউরোপের শক্তিশালী প্রতিপক্ষ স্পেনের বিপক্ষে খেলার সুযোগ হারিয়েছে আলবিসেলেস্তেরা। এর মধ্য দিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচটিকে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা থাকলেও হঠাৎ সূচি বদলে এখন তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। এদিকে দক্ষিণ আমেরিকার অন্যান্য দলগুলোকে হতে হচ্ছে কঠিন পরীক্ষার সম্মুখীন। ব্রাজিল ও কলম্বিয়া মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মতো ইউরোপের শক্তিশালী দলের। অন্যদিকে উরুগুয়ে খেলবে ইংল্যান্ড এবং আলজেরিয়ার বিপক্ষে, যেখানে আলজেরিয়া আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ প্রতিপক্ষ। এছাড়া ইকুয়েডর খেলবে মরক্কো ও নেদারল্যান্ডসের বিপক্ষে, আর প্যারাগুয়ে মুখোমুখি হবে মরক্কো ও গ্রিসের। এমন অবস্থায় এবারই প্রথম পুরো বিশ্বকাপ চক্রে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে না খেলেই বিশ্বকাপে যাচ্ছে আর্জেন্টিনা। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ যাত্রায় বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের ঢল। এবং গণপরিবহনে কোনো ধরনের তেলের সংকট নেই জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।